এর সেট অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা থাকে যে আসলে সেট জিনিসটা কি, সেট বলতে আমরা কি বুঝে থাকি। তো সেটের বিষয়ে আমরা যদি প্রথমত বলতে চাই, যেমন ধরুন আমার হাতে তিনটি কলম আছে, দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালার, একটি গ্রিন কালার, আর একটি হচ্ছে রেড কালার। এখন এই তিনটিকে যদি আমি একসাথে পাশাপাশি বসিয়ে উপস্থাপন করি, আমি বলতে পারি এটি একটি সেট, এটি একটি সেট। কি, যেমন আমরা বলতে, যেমন আমি যদি কালারের ভিত্তিতে সেটটাকে চিন্তা করি, তাহলে হচ্ছে একটি ব্ল্যাক কালার, একটি কি আমাদের রেড কালার, আরেকটি হচ্ছে আমাদের গ্রিন কালার। তার মানে এই তিন কালার যে কলম রয়েছে, এদেরকে যদি আমি পাশাপাশি এইভাবে সাজিয়ে নেই, তাহলে আমি বলতে পারি যে এটি হচ্ছে আমাদের একটি সেট। আসলে পৃথিবীতে যে কোনো, যে আপনারা যে কোনো বস্তু বলেন অথবা কোনো কিছুকেই যখন আপনি পাশাপাশি একটা তালিকা আকারে বা সমষ্টিগতভাবে যখন কোনো কিছু উপস্থাপন করবেন, এটিকে এক একটা সেট বলা হয়। কথা বুঝতে পারছেন? আমি যদি ধরুন একটা ঝুড়ি নিলাম, ঝুড়িতে কিছু আম নিলাম, তার মানে এটা কিন্তু একটা কি, আমি একটা, এই যে ঝুড়িতে কিছু আম আমি উপস্থাপন করলাম, এটি একটা সেট হতে পারে। যেমন সেট কনসেপ্টের সাথে আমরা প্রায় পরিচিত থাকি, যেমন আমরা থালার সেট বলি। থালার সেট কেন বলি? কারণ সেখানে বেশ অনেকগুলো যে আইটেমের থালা নিয়ে যখন আমরা একসাথে উপস্থাপন করি, তখন এটাকে আমরা থালার সেট বলি। এভাবে পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ধরুন দেখা যাচ্ছে যে আপনার টেবিলের সামনে যে বইগুলো রয়েছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই বইগুলো যদি একসাথে উপস্থাপন করেন, তাহলে এটা একটা সেট, বইয়ের সেট। ওকে। একইভাবে আমরা যে এক দুই শিখেছি, এক দুই এদেরকে যদি আমি উপস্থাপন করি, এক দুই তিন চার পাঁচ, তাহলে এরাও হচ্ছে একটা সেট। ওকে। আবার যদি আমি এ বি সি ডি ই এফ এদেরকে যদি উপস্থাপন করি, তাহলে কিন্তু এরাও একটা সেট। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে বস্তু, যে বস্তু বাস্তব জগতের যে কোনো বস্তুর একটা যে তালিকা যদি আপনি উপস্থাপন করেন বা একটা সংগ্রহকে তুলে ধরেন, সেটাই হচ্ছে মূলত আমাদের সেট। কথাটা ক্লিয়ার? তো এই যে সেটটা, এই তার মানে আমরা সেট প্রকাশের ক্ষেত্রে আমরা কিছু উপাদানকে প্রায়োরিটি দিচ্ছি, যেগুলিকে আমি তালিকা আকারে বা পাশাপাশি উপস্থাপন করব। তখন আমরা একে একটা সেট বলতেছি। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ, আমাদের যে লেটারগুলো আছে, এগুলি মিলে আমি একটা সেট উপস্থাপন করতে পারি। তবে একে যখন গাণিতিকভাবে আপনি প্রকাশ করবেন, তখন এইভাবে কমা দিয়ে দিয়ে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করবেন। তো সেকেন্ড ব্র্যাকেট কেন দিবেন, এ ব্যাপারে কোনো সুনির্ধারিত ব্যাখ্যা নেই। তবে সেটের যিনি জনক, তিনি দেখা যাচ্ছে এই তার যে কনসেপ্টটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছিলেন, সেখান থেকে এটা ব্যবহার হয়ে আসতেছে। তো যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম যে এটি একটি সেট, এটি একটি সেট। এখন এই সেটের যে উপাদানগুলো আমরা যখন ইউজ করব, সেগুলি টু টাইপের হতে পারে। যেমন হতে পারে আনলিমিটেড উপাদান, যেগুলি গণনা করে শেষ করতে পারবেন না, এই টাইপের উপাদান হতে পারে। আবার লিমিটেড হতে পারে, যেগুলি আপনি গণনা করে শেষ করতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? যেমন আমি এখানে যে এ বি সি ডি ই এফ লিখেছি, লেটারের যদি সেটটা লিখি, তাহলে এটিকে কিন্তু গণনা করে আপনি শেষ করতে পারবেন। কথাটা ক্লিয়ার? আবার এই যে যে এক দুই তিন চার পাঁচ ছয় লিখেছি, যে আমি স্বাভাবিক সংখ্যার কথা বলি, একে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। তার মানে আমি চাইলেও সব কটা লিখতে পারতাম, কিন্তু সব করে লিখলে সময় লেগে যাবে। তার মানে কি, আমরা এই সেটটাকে আমরা কি বলতে পারি, এই সেটটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে একে সসীম সেট বলতে পারি, যেহেতু আমাদের এর উপাদান সংখ্যা কি, লিমিটেড। আর এটাকে আমরা বলতে পারি অসীম সেট। এখানে অসীম সেটটা কেন বলবো? কারণ এর উপাদান সংখ্যা লিমিটেড না, এরকম অনেক হতে পারে। যেমন আপনি যদি ধরেন মৌলিক সংখ্যার সেট যদি লেখেন, যে মৌলিক সংখ্যার সেট যদি লেখেন, তাহলে এই মৌলিক সংখ্যার সেটটাও আপনার অসীম হবে। মৌলিক সংখ্যার সেটটা কি হবে? অসীম হবে। কারণ আপনি কয়টা লিখবেন? 2 3 5 7
11 এভাবে লিখতে থাকেন, অসীম পর্যন্ত হবে। তার মানে এই মৌলিক সংখ্যার সেটটাও আমার কি হবে, অসীম সেট হবে। আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আমি যদি ধরেন 5-এর গুণিতক লিখি, 5-এর গুণিতক যদি আমি লিখি, তাহলে আপনারা একটু বলবেন এই 5-এর গুণিতকের যে সেটটা সেটি কি আমাদের সসীম হবে নাকি অসীম সেট হবে। একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে সেটি সসীম সেট হবে নাকি অসীম সেট হবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে 5-এর গুণিতক দিয়ে যে আমি যদি কোনো সেট তৈরি করি তাহলে সেই সেটটি আমার সসীম হবে নাকি অসীম হবে। গুড, ওকে, তাহলে আপনাদের উত্তর সঠিক হয়েছে যে আমাদের সেই ক্ষেত্রে সেটটা কি হবে, আমাদের 5-এর গুণিতক কি হবে, অসীম হবে। 5-এর গুণিতকটা কেন অসীম হবে, এর অন্যতম কারণ হচ্ছে 5-এর গুণিতক আপনি কখনোই লিখে শেষ করতে পারবেন না। 5 লেখেন, 10 লেখেন, 15 লেখেন, অর্থাৎ 5-এর যত গুণিতক আসবে 20, 25, 30, 35 মানে এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এই কারণে 5-এর গুণিতক কখনোই আপনার কি হবে না, কখনোই গণনা করে শেষ করা যাবে না। এবার আপনারা একটু 2 নম্বর প্রশ্নটা বলবেন যে 15 এর গুণনীয়ক যদি আমি বলি, 15 এর গুণনীয়কের সেট এটি কি আমার সসীম হবে নাকি অসীম হবে। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে 15 এর গুণনীয়ক দিয়ে যদি আমি একটা সেট তৈরি করি তাহলে এটি কি সসীম হবে নাকি অসীম হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, তার মানে আপনাদের মতামত বেশ চমৎকার যে এখানে আমাদের এই যে 5-এর গুণনীয়ক যখন বলবো, গুণনীয়ক হচ্ছে 15-র গুণনীয়ক, তার মানে কি এটা 15-র উৎপাদক, রাইট। তাহলে 15-র গুণনীয়ক কত হতে পারে, 1 হতে পারে, 15 নিজে হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, তাই কিনা। এরা হচ্ছে 15-র গুণনীয়ক। তাহলে 15-র গুণনীয়ক যদি হয় তাহলে এরা লিমিটেড, তার মানে কি উত্তর আমার কি হবে, সসীম হবে। কথাটা ক্লিয়ার। তাহলে 15-র গুণনীয়ক দিয়ে যদি আমি কোনো সেট তৈরি করি তাহলে সেটিকে আমরা বলবো সসীম সেট। তাহলে এই টাইপের বেসিক কনসেপ্ট থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসে। তার মানে আশা করি আজকের পর থেকে এই টাইপের কোশ্চেন আসলে আপনাদের কে উত্তর করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন এই যে ওকে, এবার একটু লক্ষ্য করুন আমি যদি আপনাদেরকে বলি যে 1, 2, 3, 4, 5, ধরেন এটি একটি সেট। ওকে, এটি একটি সেট। আবার আমি যদি বলি যে 0 x less than 6, এটিও একটি সেট। ওকে, এটিও একটি সেট। এখন এই আমি আগেই চিহ্ন ইউজ করতেছি না, লক্ষ্য করুন আমি এখানে দুটো সেট লিখলাম যে এটি একটি, এটি একটি। দেখুন এই দুটো তথ্য এক কিনা। দেখেন আমি বলেছি যে এই সেটটা হচ্ছে 1, 2, 3, 4, 5। আর এখানে আমি আরেকটু যদি ব্যাখ্যা করে বলি যে এক্স সাজ ডেট, তার মানে কি এক্স যেন, এক্স এর ব্যাখ্যাটা হচ্ছে কি, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা, এক্স স্বাভাবিক সংখ্যা। ওকে, আমি একটু মুছে ক্লিয়ারলি লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্স স্বাভাবিক সংখ্যা। ওকে,
এক্স স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 0-র চাইতে বড় এবং 6-এর চাইতে ছোট। এই যে আমাদের একটা সেট, দেখুন এই সেটটি আর এই সেটটি সেম। কিরকম লক্ষ্য করে দেখুন যে আমি এখানে লিখেছি 1 2 3 4 5, অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যা 5টা লিখেছি 1 থেকে 5 পর্যন্ত। কিন্তু এখানে সেটটা যেটা প্রকাশ করেছি সেটি আমি এই টোটাল যে 5টা উপাদান আছে 5টা উপাদান আমি লিখিনি। না লিখে আমি যেটি বলতেছি যে এক্স, যেখানে এক্স হচ্ছে আমার একটা স্বাভাবিক সংখ্যা আর এর লিমিটেশন হচ্ছে 0-এর চাইতে বড়। 0-এর চাইতে বড় কে আছে? 1 2 3 4 5। আবার 6-এর চাইতে ছোট, তাহলে 6-এর চাইতে ছোট কে আছে? তার মানে 6-এর চাইতে ছোট হচ্ছে 5 4 3। তার মানে 0-এর চাইতে বড় আবার 6-এর চাইতে ছোট। তার মানে কি আমি এই উপাদানগুলিকেই এখানে প্রকাশ করেছি। তো দুটোর মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে এই জায়গায় আমার যা উপাদান আছে প্রত্যেকটার নাম ধরে 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 আমি উপস্থাপন করেছি। আর এই জায়গায় কি করেছি? তাদের একটা কমন চরিত্র, কমন একটা ক্যারেক্টার নিয়ে আমরা কি করেছি? এখানে উপস্থাপন করেছি। তার মানে কমন একটা ক্যারেক্টার নিয়ে যখন আমি উপস্থাপন করেছি তখন দুটো ভিন্ন দেখা গেলেও কিন্তু মূলত মিনিংটা সেম। আপনি যখন কোনো সেটের যে উপাদানগুলো থাকবে সেগুলি যা আছে বাজারের লিস্টের মতো, তালিকার মতো, যে বাজার করতে গিয়েছেন মরিচ 1 কেজি, আলু পেঁয়াজ মরিচ ইত্যাদি প্রত্যেকটা তালিকা ধরে ধরে যেটা করতেছেন, কথাটা ক্লিয়ার? ওটা হচ্ছে কি আপনার সরাসরি তালিকা ভিত্তিক যেটা হয় সেটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। এখানে যে সেটের ক্ষেত্রে আমরা সবকটা উপাদান উল্লেখ করব, অর্থাৎ তালিকার মতো করে প্রত্যেকটা ধরে ধরে উল্লেখ করব, এই সেট প্রকাশ ঢংটাকে, পদ্ধতিটাকে আমরা তালিকা পদ্ধতি বলি। কি বলি? তালিকা পদ্ধতি বলি। কথাটা ক্লিয়ার? এই পদ্ধতিটাকে তালিকা পদ্ধতি বলি। কথা বুঝতে পারছেন কিনা? অথবা এটার আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা ইংলিশে বলা হয় টেবুলার মেথড অথবা রুস্টার মেথড। কি? টেবুলার মেথড অথবা রোস্টার মেথড, এটিকে বলা হয় কি তালিকা পদ্ধতি। আর যখন আপনি এই উপাদানগুলোর একটা কমন ক্যারেক্টার নিয়ে আপনি প্রকাশ করবেন, যে যদি এভাবে সেট প্রকাশ করেন, এটিকে বলা হয় যে সরাসরি সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, ওকে? এটিকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে। সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে। একটিকে বলা হয় সেট গঠন পদ্ধতি, আরেকটিকে বলা হয় তালিকা পদ্ধতি। আমি আবারও বলছি, তালিকা পদ্ধতিকে টেবুলার মেথড বা রোস্টার মেথড বলা হয়, আর সেট গঠন পদ্ধতি, যেটার ইংলিশ হচ্ছে কি সেট বিল্ডার মেথড। ওকে, তাহলে এই দুটো কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে। এখন পরীক্ষার হলে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনাকে হয়তো এরকম একটা তালিকা পদ্ধতি দিয়ে বলবে যে এটা সেট গঠন পদ্ধতি কোনটা হবে, আপনাকে সেটা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? অথবা সেট গঠন পদ্ধতি দিয়ে বলবে যে এর তালিকা পদ্ধতি কি হবে। কথাটা ক্লিয়ার? যেমন আমি আপনাদের একটু টেস্ট করি, দেখি আপনারা পারেন কিনা। এখন লক্ষ্য করে দেখুন, আমি যদি বলি যে এক্স এর মান ধরে নিচ্ছি 2 এর সমান, অথবা আমার 3 এর সমান, অথবা কি ছোট, তাহলে আপনারা একটু বলেন যে এটা তালিকা পদ্ধতিতে আসলে মানটা কত হবে। এখানে 4 দিচ্ছি, তাহলে আপনাদের প্রথম প্রশ্নটা একটু সহজ হবে। এর তালিকা পদ্ধতিতে কত হবে একটু দ্রুত একটু কমেন্টে জানান। এখানে আমি এটিকে এভাবে প্রকাশ করতে পারি, x বিলংস টু r। x মানে কি? x হচ্ছে রিয়েল নাম্বার, প্রকৃত সংখ্যা। তারপর আমি বলতে পারি যে এখানে দেখুন x বিলংস টু r, আর x হচ্ছে মূলত এটা। কথাটা ক্লিয়ার? এখন আপনি যে কোনোভাবেই করতে পারেন,
ওকে, একটু দ্রুত একটু কমেন্টে জানান যে এটা কত হবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে কত হবে। ওকে, গুড। তার মানে এটা তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এক্স এর মান আমার 2 হতে পারে, লক্ষ্য করে দেখুন, অথবা 2 এর চাইতে বড় হতে পারে। 2 এর চাইতে বড় কত হতে পারে? 3। আবার বলছে 4 হতে পারে, অথবা 4 এর চাইতে ছোট হতে পারে। তাহলে তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি, তাহলে সেটটি হচ্ছে মূলত আমাদের এরকম। তার মানে আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে এই ধরনের একটা কনসেপ্ট দিলে আমাকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। কথাটা ক্লিয়ার? এই টাইপের আমরা দেখা যাচ্ছে যে আরও কিছু সমস্যা আমরা সমাধান করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কথাটা ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমি যদি বলি যে এক্স বিলংস টু এন, মানে এক্স বিলংস টু এন, অর্থাৎ সরি, এটার মানেটা কি? এটা হচ্ছে এক্সটা হচ্ছে এন এর অন্তর্ভুক্ত। এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। কথাটা ক্লিয়ার? তাহলে যেখানে আমি এটি একটি প্রিভিয়াস কোশ্চেন যে 31 যদি 31-এর চাইতে বড় যদি এক্স হয়, এবং যদি আমার 37-এর চাইতে ছোট হয়, কথাটা ক্লিয়ার? এবং এখানে এক্স যদি মৌলিক সংখ্যা হয়, এবং এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে আপনাদের বলতে হবে যে এই প্রশ্নের ক্ষেত্রে আমার তালিকা পদ্ধতিটা কি হবে। আমার তালিকা পদ্ধতিটা কি হবে? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এই ক্ষেত্রে আমার তালিকা পদ্ধতি কি হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন এক্ষেত্রে আমাদের তালিকা পদ্ধতিটা কি হবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, আমরা যদি অঙ্কটা দেখি, 31 নিজে একটা মৌলিক সংখ্যা, রাইট? 31 নিজে একটা মৌলিক সংখ্যা, কিন্তু বলছে এর চাইতে বড়। এর চাইতে বড় তো আমার 32 যেটা সংখ্যা, অথবা 33 আছে, 34 আছে, 35 আছে, 36 আছে, এরা কিন্তু কেউ মৌলিক না। এরা কেউ কি না? মৌলিক না। তাহলে এরা যদি আমার কেউ মৌলিক না থাকে, তাহলে বিষয়টা আমার কি হবে? আমার তার মানে কি এখানে এক্স এর মান আমার নেই, সেটাকে আমি এভাবে অথবা ফাঁকা সেট এটা অথবা এটা দিয়ে প্রকাশ করতে পারি। কথাটা ক্লিয়ার? এটি দিয়ে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এখন আমি আপনাদেরকে যদি বলি যে ধরেন আমি এখানে বললাম যে 3 অথবা 4 অথবা 5। এখন আমি যদি এই কন্ডিশনে লিখি, এখানে এই উত্তর কোনটা হবে, ওয়াই এর মান কোনটা হবে? 3 হবে, 4 হবে, না 5 হবে তালিকা পদ্ধতিতে? কথাটা বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন। অর্থাৎ আমি তালিকা পদ্ধতিটা যদি এভাবে লিখি, যেখানে ওয়াই হচ্ছে কি আমাদের কি ন্যাচারাল নাম্বার, কি নাম্বার? ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং এখানে আমাদের শর্তটা হচ্ছে এটা। তাহলে এই সেট গঠন পদ্ধতির এখানে কোনটি উত্তর হবে? 3 হবে, 4 হবে, না 5 হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, তাহলে এখানে উত্তর করেছেন যে আমাদের 5 হবে। গুড। অর্থাৎ লক্ষ্য করে দেখুন যে এখানে আমরা যদি 3 বসাই, তাহলে 3-এর উত্তর কি হবে? এখানে 9 আসতেছে, 3-এর কিউব, এখানে আমার কত আসছে? 27। কিন্তু 27 তো 100-র চাইতে বড় না, তার মানে আমার 3 হচ্ছে না। 4 যদি ইউজ করি, তাহলে আমার 4 কত হচ্ছে? 4 স্কোয়ার। আবার যদি 4 কত হচ্ছে? 16। এখানে যদি ইউজ করেন 424-এ 4, 4 4 কত? এটাও হচ্ছে না।
তার মানে কি আমার এটি উত্তর হবে, কারণ হচ্ছে 5 কিউব হচ্ছে আমার 125, রাইট? তাহলে আমরা যদি 5কে কিউব করি তাহলে 125 হচ্ছে। আবার যদি আমরা কি করি, ওয়াইকে স্কোয়ার করি তাহলে আমাদের 25 হচ্ছে। আর এটিকে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে আমার 125। ক্লিয়ার? এই কারণে আমাদের উত্তর হচ্ছে কত? 5। এবার এই টাইপের আপনারা প্রশ্নগুলো সমাধান করবেন। আমি পরবর্তীতে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে আজকে এখানে কথা বাড়াচ্ছে না, কারণ আজকের পর্বটি আমাদের সম্পূর্ণ বেসিক পর্ব হবে। কথাটা ক্লিয়ার? সো বেসিক পর্বে আমি পুরো সেট সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি যদি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলি যে এই যে আমরা সাধারণত সেটকে, যে সার্বিক সেট একটা কনসেপ্ট আছে, যে সার্বিক সেট কি, সার্বিক সেট বোঝানোর পূর্বে আমি একটু আপনাদের একটা সেট নেই। ইউ সমান ধরেন 1 2 3 4 5 6 7, ধরুন এটা একটা আমার সেট। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমার একটি সেট। এখন আমি আরও ছোটো ছোটো দুটো সেট নিলাম। ধরেন একটা সেট হচ্ছে আমার 1 2 5, এটা একটা সেট। আরেকটা আমি সেট নিলাম যেটা হচ্ছে ধরেন 3 4 6 7, একটা সেট নিলাম, রাইট? তাহলে এই যে আমি দুটো সেট নিলাম আর এখানে একটা সম্পূর্ণ সেট নিলাম, আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে সেটটা, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। আর এই সেটের উপাদান আমরা যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে 1 2 এবং 5। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই 1 এই সেটের ভিতরে আছে, 2 এখানে আছে, 5 এখানে আছে। তার মানে এই সেটের সব কটা উপাদান আমাদের এই সেটের মাঝে অবস্থান করতেছে, রাইট? আমি আবারও বলছি যে এই সেটের সকল উপাদান আমরা এই সেটের মাঝেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে হচ্ছে যখন আপনি দুটি সেট তুলনা করবেন, যদি আপনি কোনো সেটের উপাদান অপর সেটটিতে সবকটি বিদ্যমান থাকে, তখন আপনি বলতে পারেন এটি হচ্ছে সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট, যাকে ইউনিভার্সাল সেট বলি, সার্বজনীন সেট। যে এই সেটটার সবকটি উপাদান এখানে আছে, তার মানে এটি হচ্ছে আমার মুরব্বি সেট অথবা সার্বিক সেট। আর তাহলে এই সেটটা কি আমাদের? এই সেটটা হচ্ছে এটার উপসেট। কি বলেন তো? এই সেটটা হচ্ছে এটার উপসেট, কারণ এই সেট থেকে এর জন্ম নিয়েছে। কথাটা ক্লিয়ার? কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে বি সেটকে যদি আমরা তুলনা করি তাহলে বি সেটও দেখেন এখানে 3 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে। তার মানে এর সব কটা উপাদান আমার কি এই সেটে রয়েছে। তার মানে কি এটিও আমাদের এই ইউ সেটের হচ্ছে কি আমাদের উপসেট। কথাটা ক্লিয়ার? তাহলে যখন আমি এই সেটটার সাথে এই সেট তুলনা করব তাহলে এই সেটটা হয়ে যাবে আমার কি সার্বিক সেট, আর এই সেট হয়ে যাচ্ছে আমার কি উপসেট। অর্থাৎ উপসেট সার্বিক সেট থেকে জন্মগ্রহণ করে, আর উপসেট দেখা যাচ্ছে সার্বিক সেটের মাঝে অবস্থান করে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে বি হচ্ছে আমাদের মূলত এখানে উপসেট। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখুন যে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা যদি ভ্যান চিত্রের মাধ্যমে দেখি, আপনারা জানেন যে ভ্যান চিত্রে জন ভ্যান নামে একজন গণিতবিদ, যিনি ভ্যান চিত্রটি নিয়ে সর্বপ্রথম তথ্য দেন। কারণ হচ্ছে যে সেটের যে তথ্যগুলো এগুলি সবচেয়ে সহজতমভাবে মানে চিত্রভিত্তিক উপস্থাপনের জন্য মূলত ভ্যান চিত্রের কনসেপ্টের আবির্ভাব। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এখানে সার্বিক সেটকে একটা আয়তাকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্র, এটিকে যদি আমরা চিন্তা করি, এটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্র। এখন এই আয়তাকার ক্ষেত্র দ্বারা সমস্ত উপাদান সহ একটা সেটকে বোঝানো হয়, যেটিকে আমরা বলি কি সার্বিক সেট। যেমন এই সেটটাকে যদি আমি তুলনা করি,
এই সেটটাকে যদি আমি তুলনা করি, তাহলে এই সেটের ক্ষেত্রে লক্ষ্য করুন যে আমার সব কটা উপাদান 1 2 3 4 5 6 7 সব কটা উপাদান এখানে রয়েছে। তার মানে কি, এটা হচ্ছে টোটালটা হচ্ছে আমার সার্বিক সেট। কথাটা ক্লিয়ার? এটা টোটালটাই হচ্ছে কি সার্বিক সেট। এখন যদি এই জায়গায় দেখেন, আমার যদি এদের মতো করে উপসেটটা যদি আমি নির্দেশ করি, যেমন লক্ষ্য করে দেখেন এখানে একটা সেট আছে যেটার উপাদান 1 2 3, এটা বি এর একটা সেট আছে যেটার উপাদান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত, আমাদের 3 4 5 3 4, এখানে হচ্ছে 1 5 3 4 6 7। ওকে, তার মানে দেখুন এই যে টোটালটার এটা এটা একটা সেট, এটা একটা সেট। আপনি দেখেন এখানে এই টোটালটা উপাদান নিয়ে হচ্ছে আমার সার্বিক সেট। কথাটা ক্লিয়ার? এখানে আছে 1 2 3 5, যদি কমন থাকতো তখন আমরা একটু ভিন্নভাবে দেখাতাম। যদি এখানে কমন থাকতো তাহলে আমরা কি একটু ভিন্নভাবে দেখাতাম, সেটি নিয়ে আমি একটু কাজ করি, তাহলে আপনাদের আরও কিছু কনসেপ্ট আমি এখানে দেখাতে পারবো। তো যাই হোক, এখানে বাহিরে কোনো উপাদান আর বাকি নেই। দুটো এই সেটে, এই উপসেটে আমার এই উপাদানগুলি আছে, যেটা হচ্ছে আমার এ একটাতে, আরেকটা হচ্ছে আমার বি। অর্থাৎ এই এ বি এই দুটো উপসেটের তথ্য মিলে হচ্ছে আমার কি সার্বিক সেট। কথাটা ক্লিয়ার? এই দুটো সেটের উপাদান মিলে হচ্ছে আমার কি সার্বিক সেট। এখন একটু লক্ষ্য করেন যে এই জায়গা থেকে আমরা যদি আরেকটা কনসেপ্ট এখানে নিতে পারি, সেটি হচ্ছে পূরক সেট। ওকে, সেটি হচ্ছে কি পূরক সেট। পূরক সেটটা কি? পূরক সেটটা হচ্ছে আমরা যদি এমন হয়, ধরেন আমি এই নাম্বার এই সার্বিক সেট এবং উপসেটটা নিয়ে কাজ করব। এখানে লক্ষ্য করে দেখুন যে ইউ সেটের মাঝে যে উপাদান আছে, এখানে 1 2 এবং 5 এই উপাদানটা এদের মাঝে আছে, বাট দেখা যাচ্ছে এখানে 3, তারপর হচ্ছে 4 6 এবং 7 এই যে উপাদান, এই উপাদানগুলো এটা এর মাঝে নেই। এই কারণে আমরা এটাকে এ প্রাইম দ্বারা প্রকাশ করি। এ প্রাইমের মানেটা কি? এ প্রাইমটা হচ্ছে এ পূরক সেট। এ পূরক সেট কি? ধরেন আমার এর যে কটা উপাদান আছে, এটা যদি সার্বিক সেটের সাথে আমি তুলনা করি, তাহলে আর কোন কোন উপাদান আমার নেই। অর্থাৎ আমি ইউ থেকে যদি এর যে উপাদানগুলো আছে এটাকে বাদ দেই, তাহলে আমি পাবো যে আর কোন কোন উপাদান মূলত কি এর মাঝে নেই, সেটাই হচ্ছে এর পূরক সেট। সেটাই হচ্ছে কি এর পূরক সেট। চলুন আমরা একটু দেখি। যেমন আমাদের প্রথম সেটটা ছিল 1 2 3 4 5 6 7, রাইট? 1 2 3 4 5 6 7। এখন এই জায়গায় আমরা 1 2 5, এটি হচ্ছে আমাদের এ সেট। অর্থাৎ আমি আবারও বলছি, এ মানে এখানে পূরক সেট, এর পূরক সেট কনসেপ্টটা হচ্ছে যে ইউ এর মাঝে যে উপাদানগুলো আছে, এর মাঝে যে উপাদানগুলো আছে, এখন এর কোন কোন উপাদানগুলি এর মাঝে নেই সেটা। তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা যদি বিয়োগ করি, একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করি, তখন উপাদান এখানে যেটা আছে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, যেটা যেটা মিলবে সেটা যেটা বাদ দেওয়াটাই হচ্ছে আমার বিয়োগ করা। কথাটা ক্লিয়ার? তাহলে আমার এই জায়গায় আমার থাকলো 3 4 6 7, অর্থাৎ এর মাঝে এই উপাদানগুলো নেই। তার মানে এর পূরক সেট হচ্ছে কত? 3 4 6 7। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমার এর কি পূরক সেট। তাহলে লক্ষ্য করে দেখুন যে এই কনসেপ্টগুলো আমাদের পরবর্তীতে লাগবে। অর্থাৎ আমরা যখন অঙ্ক সমাধান করব, বিশেষ করে আমরা পাটিগণিতে পাশ ফেলের অঙ্ক যখন সমাধান করেছি, তখন পাশ ফেলের অঙ্কে আমাদের কে সেটের ব্যবহার ছিল, কিন্তু আমরা সেটা একটা ভিন্ন আঙ্গিকে সেটা সমাধান করেছি। তবে আমরা এই অধ্যায়ের সেটের অঙ্কগুলি সেটের ভাষায় সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটুকু আলোচনা আপাতত বুঝতে পেরেছেন কিনা একটু যদি কমেন্টে জানান, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ।
খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, এখন লক্ষ্য করে দেখুন, আমি যদি আবার একটু লিখি যে ইউ একটা সেট লিখলাম, অথবা আমি যদি একদম সহজভাবে লিখি, সেটি হচ্ছে ধরেন মিস্টার ক এর অথবা করিমের, ধরেন তার কাছে কি কি জিনিস আছে। ধরেন তার একটা প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে। ওকে, আমি যদি বলি সালামের প্যান্ট আছে। ওকে, ধরেন পাঞ্জাবি আছে, কথা বুঝতে পারছেন কিনা, টুপি আছে। তাহলে এখানে করিমের জামা কাপড়ের এটি একটি সেট, সালামের জামা কাপড়ের এটি একটি সেট। এখন আমি যদি বলি যে করিম এবং সালামের দুজনের মোট কি আছে, অর্থাৎ করিম এবং সালামের দুজনের মাঝে মোট কি কি উপাদান আছে, তখন আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, কথাটা ক্লিয়ার? অর্থাৎ করিম অথবা সালামের মাঝে কি কি জামা আছে, করিম, লক্ষ্য করুন যে করিম এবং সালামের মাঝে, করিম অথবা সালামের মাঝে কি কি উপাদান আছে, কথাটা ক্লিয়ার? তাহলে আপনি তো বলবেন যে করিম অথবা সালামের মাঝে প্যান্ট, শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, টুপি এগুলি রয়েছে, কথাটা ক্লিয়ার? এখন এই কনসেপ্টটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, লক্ষ্য করে দেখুন। ধরুন আমরা এটি ধরে নিলাম কার, করিমের পোশাক, আর এর আরেকটি ধরে নিলাম এটি হচ্ছে আমার কি, সালামের পোশাক। ক্লিয়ার? দেখেন, এটি হচ্ছে করিমের পোশাক, এটি হচ্ছে সালামের পোশাক। তাহলে করিমের পোশাকের ভিতর খেয়াল করে দেখেন, এখানে আমরা কি কি পাচ্ছি। করিমের পোশাকের ভিতর পাচ্ছি প্যান্ট, শার্ট, গেঞ্জি। আবার সালামের পোশাকের মাঝে পাচ্ছি প্যান্ট, পাঞ্জাবি, টুপি। তবে একটা জিনিস হচ্ছে, প্যান্ট করিমের মাঝেও আছে, সালামের মাঝেও আছে। তার মানে আমরা এখানে প্যান্টটা লিখব, এখানে কি করব, প্যান্ট লিখব। প্যান্টটা কেন এখানে লিখব, কারণ হচ্ছে এটি যদি আমার সালাম হয়, এটি যদি আমার করিম হয়, তাহলে প্যান্টটা দেখেন, করিমের যে বৃত্তের পরিধিটা এমন দিক দিয়ে গেছে, আমি এমন জায়গায় প্যান্টটা বসিয়েছি যেটা সালামের এরিয়াতেও আছে, সেটি আবার কি করিমের এরিয়াতেও আছে। লক্ষ্য করে দেখুন, কারণ এটা হচ্ছে আমার করিমের এরিয়া, রাইট? এটি হচ্ছে আমার কার এরিয়া, করিমের এরিয়া। একইভাবে আমি যদি হিসাব করে দেখি যে পাশেরটা হচ্ছে কার এরিয়া, এই এরিয়াটা হচ্ছে সালামের এরিয়া। এটি হচ্ছে কার, সালামের এরিয়া। তার মানে এখান থেকে একটা জিনিস নিশ্চিত হওয়া যায় যে এই এরিয়ার মালিকানাটা দুজনেরই, অর্থাৎ করিমেরও সালামেরও। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই কারণে প্যান্ট এর অধিকারটা, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে প্যান্ট সালামেরও আছে, প্যান্ট করিমেরও আছে। এটা দ্বারা মূলত এটাকে বোঝাচ্ছে, অর্থাৎ যে জিনিসটা দুজনের মাঝে মিল আছে, এটাকে আমরা এই যে জায়গায় কমন পাবো, কমন জায়গা যে জায়গাটার মালিকানা যে এ উভয়ই, অর্থাৎ ওই জায়গায় লিখবো। এই কারণে প্যান্টটা আমি এই জায়গায় লিখলাম। এরপর লক্ষ্য করেন, আমাদের করিমের আরও কি আছে, শার্ট আছে, গেঞ্জি আছে। করিমের আরও কি কি আছে, ধরেন শার্ট আছে, গেঞ্জি আছে, শার্ট আছে,
তারপর কি আছে, গেঞ্জি আছে। ওকে, এবার তাহলে আমি দেখব যে এদিকে সালামের আর কি কি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, পাঞ্জাবি টুপি। ওকে, এটি আছে। তার মানে আমরা ভ্যানচিত্রে যেটি দেখলাম সেটি হচ্ছে, এর দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম এটি কেন, ভ্যানচিত্রটা কেন সহজ, সেটি হচ্ছে এটি হচ্ছে মূল কারণ যে আমাদের দুজনের যে জিনিসটা আছে এটা বাস্তবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এই ভ্যানচিত্র থেকে বুঝতেছি প্যান্ট করিমেরও আছে, সালামেরও আছে। আর এইটুকু দ্বারা বুঝতেছি যে এটা শুধুমাত্র করিমের আছে শার্ট গেঞ্জি। আর এইটুকু দ্বারা বুঝতে পারতেছি কি এখানে শুধুমাত্র কি পাঞ্জাবি আর টুপি আছে কার, সালামে। তার মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে করিমের শুধুমাত্র কি কি আছে, তাহলে আপনার উত্তর হবে শার্ট গেঞ্জি। আপনাকে যদি প্রশ্ন করা হয় করিম এবং সালামের শুধুমাত্র কি কি গেঞ্জি আছে যেটা করিমের নেই, তাহলে আপনি শুধু উত্তর হবে পাঞ্জাবি টুপি। এখন যদি এই জায়গায় আপনাকে বলা হয় করিম ও সালামের উভয়ের কি আছে, কি পোশাক আছে, যেটি করিমেরও আছে সালামের আছে, তাহলে উত্তর হচ্ছে কি প্যান্ট। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করেন যে একে আমরা সার্বিক সেটের অধীনে যখন নেব তখন একে আমরা এভাবে প্রকাশ করব, একটা আয়তকের ক্ষেত্রতেই প্রকাশ করব। এখন ঘটনা হচ্ছে আমাদের যা উপাদান ছিল সেটা দুই সেটের মাঝে আমরা পেয়ে গেছি, তার মানে অতিরিক্ত যদি আরো কোনো উপাদান থাকতো তাহলে আমরা এই বাহিরে প্রদর্শন করতাম। ক্লিয়ার? যেহেতু অতিরিক্ত কোনো উপাদান নেই সো আমরা আর বাহিরে প্রদর্শন করছি না, তার মানে এই উপাদানটাই হচ্ছে আমার সার্বিক সেটের উপাদান, অর্থাৎ টোটাল উপাদানটা যদি যোগ করে। আমি যেটা বলছিলাম শুরুতে করিম অথবা সালামের পোশাক কি কি পোশাক রয়েছে, তাহলে করিম অথবা সালামের পোশাক বলতে আমরা কি বুঝবো, এটাকে আমরা করিম ইউনিয়ন সালাম দ্বারা প্রকাশ করব। করিম ইউনিয়ন সালাম, অর্থাৎ তাহলে কি কি আসবে, করিমের পোশাক হচ্ছে আমার প্যান্ট, শার্ট, গেঞ্জি, ইউনিয়ন, তারপরে হচ্ছে কি সালামের পোশাক হচ্ছে প্যান্ট, পাঞ্জাবি এবং টুপি। ওকে, এটা সমান আপনি কিভাবে লিখবেন, যে ইউনিয়ন করার নিয়মটা হচ্ছে যেটি মিলে যাবে, যেমন এখানেও প্যান্ট আছে এখানেও প্যান্ট আছে, এই দুটোর পরিবর্তে একটা নিতে হবে। ওকে, আর বাকি যা মিলবে না মিলবে সবই নিতে হবে। তার মানে কি শার্ট এখানে আছে এখানে নাই, তবু আমাকে নিতে হবে শার্ট। গেঞ্জি এখানে আছে ওই পাশে নেই, তবু নিতে হবে। এখানে প্যান্ট কিন্তু আমরা নেব, প্যান্টটার শুরুতেই আপনি নিয়ে নেন। কথা বুঝতে পারছেন কিনা? প্যান্ট দু জায়গা থেকে একটা নেব, শার্ট গেঞ্জি মিলে নাই তবু নেব, তারপর পাঞ্জাবি নিব, টুপি নিব। তার মানে আমাদের যেটা উত্তরটা হলে করিম অথবা সালামের এই পোশাকগুলো রয়েছে। কথাটা ক্লিয়ার? প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে। কথাটা ক্লিয়ার? এটাই হচ্ছে একে আমাদের সেটের ভাষায় বলে সংযোগ সেট। কি বলে? অর্থাৎ দুটো সেটকে একত্রিত করা। আমি আবারও বলছি যে দুটো সেটটাকে একত্রিত করা, অর্থাৎ দুটো সেটের টোটাল মানে দুটো সেটের উপাদানগুলো কি কি। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, এখন আমাদের কথা হচ্ছে আমরা এই যে যখন দুটি সেটের উপাদানগুলোকে আমরা একসাথে করি
তখন একে আমরা বলি সংযোগ সেট। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করেন যে এই কনসেপ্টগুলো যদি আপনার ABCD দিয়ে দেওয়া থাকে, এগুলি প্রায় থাকে। এইগুলি নিয়ে এই কনসেপ্টটা কেন আলোচনা করলাম, কারণ আমাদের গাণিতিক সমস্যার সমাধানে এটা আমাদের লাগবে। এখন লক্ষ্য করুন যে ধরুন আমার A সেটে দেওয়া আছে, আমার কি দেওয়া আছে, A B E F। এবার B সেটে আমার দেওয়া আছে কি E F G H। তাহলে আমাদের A ইউনিয়ন B সমান কত হবে? তাহলে অর্থাৎ A অথবা B এর মধ্যে কি কি উপাদান আছে, তাহলে সেটি হবে আমার A B, এটি হবে E F, এটিও হবে E F এখানে আছে, এটার ডাবল কাউন্ট করা যাবে না। তারপর আছে কি G H। অর্থাৎ দেখেন ইউনিয়ন যখন আমরা প্রকাশ করি, ইউনিয়ন প্রকাশের একটা শর্ত হচ্ছে, লক্ষ্য করেন যে কমন যেটা থাকে এটা বাতিল করা হয়। এটার একটা শর্ত হচ্ছে কি, আমাদের কমন জিনিসগুলো অর্থাৎ সেম জিনিসগুলো, সেম উপাদানগুলো বাতিল করতে হয়। উপাদান কি দিতে হয়? বাদ দিতে হয়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। সেম উপাদান অর্থাৎ একাধিক সেটের সেম উপাদান বাদ দিতে হয়। এটা একটু আপনারা ভালো করে মনে রাখবেন। আমি আবারও বলছি যে সেম উপাদানগুলো কি করতে হয়? আমাদের বাদ দিতে হয়। কথাটা ক্লিয়ার? তার মানে দুটি সেটের ইউনিয়ন মানে হচ্ছে সেম উপাদানগুলো বাদ দিয়ে বাকি যা উপাদান আছে সব লেখা হয়। সেম উপাদানগুলোকে বাদ দিতে হয় মানে কনসেপ্টটা কিন্তু এটা না, মানে রিপিটেড করাটা, মানে আপনি যখন রিপিটেডটা বাদ দিতে হয়, কি বাদ দিতে হয়? রিপিটেড করাটা বাদ দিতে হয়। ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমাদেরকে ইউনিয়ন তথা সংযোগ সেটের মেইন ক্যারেক্টার। এটি নিয়ে আমরা পরে যখন কথা বলবো তখন বুঝতে সুবিধা হবে। এখন আবার কারোর মনে প্রশ্ন থাকতে পারে যে অথবা বলা হচ্ছে আবার একসাথে নিচ্ছি, মানে কনসেপ্ট একটু ক্লিয়ার করেন। যেমন একটু আগে বলেছিলাম করিম অথবা সালামের কি কি পোশাক রয়েছে, আমি বলছি করিম অথবা সালামের পোশাক কি কি রয়েছে, আপনি একটা না বলে যান, মানে আপনি একসাথে বলে গেলেন যে করিম অথবা সালামের পোশাক এই রয়েছে। তার মানে কি ওখানে দুজনের পোশাকই আপনি উপস্থাপন করতেছেন, শুধু কি বাদ দিয়ে দুজনের মাঝে যেটা কমন আছে ওই কমনের ভিতর একটা রেখে আরেকটা বাদ দিয়ে দিচ্ছেন। এটি হচ্ছে আমাদের কে সংযোগ সেট। এই কনসেপ্টটা আমাদের মূল অঙ্ক সমাধানে লাগবে। অর্থাৎ এক কথাই হচ্ছে সেম যেগুলি হবে একটা পার্ট রেখে আর অপর যেটা সেম হবে ওটা বাদ দিয়ে দেবেন। ক্লিয়ার? ওকে, এবার আসুন। এখন আপনার যদি পরীক্ষার হলে এমন আসে, ধরেন আমি আরেকটা সেট নিয়ে একটু কথা বলি, তারপর আমি কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে জাস্ট উদাহরণ দেব। খেয়াল করেন, আমাদের যদি এমন থাকে যে ধরেন একটা সেট এ, সেটার আমরা যদি বলি বই, খাতা, কলম। ওকে, এখন দেখেন এটা আমি একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন রফিক। সেটা কি? রফিক। আর আমি আরেকটা নাম দিলাম সালাম স্যার। ধরেন ইনার কাছে আছে কলম, ডাস্টার, তারপর হচ্ছে পেন্সিল। তাহলে আপনাকে যদি বলা হয় যে রফিক এ হচ্ছে ছাত্র, এই সালাম হচ্ছে স্যার, উনি হচ্ছেন স্যার। এখন রফিক এবং সালাম স্যারের মাঝে কোন বিষয়টা মিল আছে, কোন বিষয়টা মিল আছে, তাহলে আপনি এটাকে কিভাবে সেটে প্রকাশ করবেন? এটা প্রকাশ করার নিয়ম হচ্ছে, আপনি ধরুন একটা সার্বিক সেটের এরিয়া আঁকেন। ওকে, আপনি একটা সার্বিক সেটের এরিয়া আঁকলেন। এখন আপনার কাজ হচ্ছে যে ওদের মাঝে কোন জিনিসটা মিল আছে। যেমন রফিকের কাছে কলম আছে, সালাম স্যারের কাছেও কলম আছে। বই খাতা এর কাছে থাকলেও সালাম স্যারের কাছে বই খাতা নেই, ডাস্টার পেন্সিল আছে। কথাটা ক্লিয়ার? তাহলে আপনাকে এমনভাবে লিখতে হবে যে এই জায়গাটায় এই কলমটাকে লিখতে হবে। কি লিখতে হবে? কলম লিখতে হবে। কারণ
কলম দুজনের কাছেই আছে। ওকে, এরপর বাকি কলম ব্যতীত রফিকের কাছে কি আছে, আর ও পাশে হচ্ছে সালাম স্যার। ওকে, তাহলে রফিকের কাছে যেটা আছে, রফিকের কাছে এখানে বই আছে, এটা তার এরিয়াতে লেখেন, বই আছে, তারপর কে আছে, খাতা আছে। আর সালাম স্যারের কাছে অতিরিক্ত তার একদম পিওর, মানে এটাকে বলা হয় শুধু রফিকের কাছে শুধু কি কি আছে। দেখেন, রফিকের কাছে শুধু কি কি আছে, এটার মানেটা হচ্ছে এরকম, রফিকের কাছে শুধু কি কি আছে, শুধু কথাটার মানেটা হচ্ছে শুধু কি কি আছে। এই শুধু মানেটা হচ্ছে যেটা মিল আছে ওটা বাদ দিয়ে, তাহলে শুধু কি কি আছে, উত্তর হচ্ছে বই আর খাতা। কথাটা ক্লিয়ার? আবার যদি বলি সালাম স্যারের কাছে শুধু কি কি আছে, তাহলে সেটি হচ্ছে ডাস্টার আর হচ্ছে আমার কি, পেন্সিল। ক্লিয়ার? তাহলে দুটো কনসেপ্ট, যে ডাস্টার আর হচ্ছে কি পেন্সিল। ক্লিয়ার? তাহলে এখানে উভয়ের মাঝে কোনটা মানে কমন আছে, কলম। এখন আমাদের এই জায়গায় যদি এই কলমটা আমরা হিসাব করি, তাহলে এটা দুজনের মাঝে আছে, রাইট? এই জিনিসটাকে আমরা সেটের ভাষায় বলি স্যাডো সেট, অর্থাৎ যে কোন, আমরা যেটা গণিতে বলি গসাগু, গণিতে কি বলি, গসাগু। গসাগু মানে কোনটুকু এই দুটোর মাঝে মিল আছে, এটাকেই তো আমরা গসাগু বলি। তার মানে কি, এখানে কলম আর কলম এইটুকু মিল আছে। তাহলে এটা আপনি সেটের ভাষায় কিভাবে প্রকাশ করবেন সেটি নিয়ে চলুন একটু কথা বলা যাক। কথাটা ক্লিয়ার? ওকে, একে আমরা মূলত প্রকাশ করি কি, ইন্টারসেকশন দিয়ে। কি দিয়ে? ইন্টারসেকশন দিয়ে। যে রফিক ইন্টারসেকশন সালাম স্যার, রফিক ইন্টারসেকশন কি, সালাম স্যার। তার মানে লক্ষ্য করুন যে এখানে তাহলে আমরা এটাকে প্রকাশ করব যে রফিককে যদি আর দ্বারা প্রকাশ করি, সালাম স্যারকে যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের আসবে রফিক ইন্টারসেকশন সালাম স্যার। ওকে, তাহলে এটার মানটা আমাদের আসবে কত, রফিক আছে কি বই, খাতা, কলম, এবং সালাম স্যার আছে কি কি আছে, আমাদের কলম আছে, তারপর ডাস্টার আছে, এবং কি আছে, পেন্সিল আছে। তাহলে এই ইন্টারসেকশন যদি আপনি ইউজ করেন, সেটার কিভাবে ইউজ করা হয় সেটার নিয়মটা হচ্ছে আমি একটু আগে বলেছি, যেটা গসাগু কনসেপ্ট। তার মানে দুটোতে কোনটা মিল আছে, এখানে কলম আছে, এখানেও কলম আছে, তার মানে উত্তর হবে মূলত আমার সরাসরি কি, কলম। এখন এই যে কলমটা, এটা দেখুন তো গাণিতিক ভাষাটা বোঝাটা কঠিন, কিন্তু এখানে কিন্তু সরাসরি উত্তরটা বলে দেয়া যায় যে এখানে উত্তর হবে কি, কলম। এই কারণে ভ্যানচিত্রের ব্যবহারটা অনেক ভালো কি গাণিতিক সমাধানের চাইতে। তার মানে কি দুজনেরই কি মিল আছে, কলম মিল আছে, এটাকে বলা হয় স্যাডো সেট। এটাকে কি বলা হয়, এই যে সেটটা আসলো এটাকে কি বলা হয়, এই টোটাল প্রসেসে এটাকে বলা হয় স্যাডো সেট। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন প্লিজ। ওকে, এখন যদি এমন হতো, এমন যদি হতো, ধরেন সালাম স্যারের কাছে ডাস্টার আছে আর পেন্সিল আছে, তাহলে আমাদের উত্তরটা কি হতো, আমাদের উত্তরটা কি হতো? তাহলে আমাদের উত্তরটা এবং তখন গ্রাফটা এটা হতো কিনা, এটি হচ্ছে মৌলিক প্রশ্ন। দেখেন, আমি যে চিত্রটা সর্বপ্রথম এঁকেছিলাম, এবার এরকম কিছু একটা ঘটতে যাবে। দেখেন, আমি আবারও বলছি, রফিক এবং সালাম স্যার এদের মাঝে দেখা যাচ্ছে কোনো মিল নেই। কি নেই? কোনো মিল নেই। আমি কিভাবে বুঝলাম? আমি ইন্টারসেকশন দিয়ে বুঝলাম। কথাটা ক্লিয়ার? আমি যদি ইন্টারসেকশন দিয়ে বুঝি যে কোনোই মিল নেই, আমি আরেকটু প্রমাণ করে দেখি।
তাহলে প্রথমত হচ্ছে আমরা যদি চিত্রে দেখি, চিত্রে যা দাঁড়াবে, চিত্রে কনসেপ্টটা এরকম দাঁড়াবে যে এই চিত্রটা আর হবে না, চিত্রটা একটু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ করতে হবে? চিত্রটা আমরা এভাবে চেঞ্জ করব, দেখেন। ওকে, চিত্রটার সবচেয়ে বড় চেঞ্জটা হবে যে এদের মাঝে কোনো মিল নেই। তার মানে কি, এভাবে আমাকে দেখেন দুটো এক করা যাবে না, দুটো কি করা যাবে না, আপনি এটা এক করতে পারবেন না। এটা এক করেছিলেন কেন? কারণ তখন আমার কলম কি ছিল, দুটো কমন জায়গায় ছিল। কথাটা ক্লিয়ার? তাহলে যদি কমন, এবার যেহেতু কমন জায়গা নেই, তাহলে আপনার উপাদানগুলো লিখতে হবে। যেমন এখানে বই আছে, খাতা আছে, এবং কি আছে, কলম আছে। আর এখানে কি আছে, ডাস্টার আছে, পেন্সিল আছে। তার মানে কি, এটাই হচ্ছে আমার এখানকার সেট। আর যেহেতু দুটো সেটের কোনো মিল নেই, অর্থাৎ দেখা যায় দুটোই সম্পূর্ণ আলাদা, তখন আমাদের রেজাল্টটাকে বলা হয় মূলত ফাঁকা সেট। এই রেজাল্টটাকে কি বলা হয়? এই রেজাল্টটাকে বলা হয় আমাদের ফাঁকা সেট। এখানে সরি, একটু ভুল বলেছি, এটা ফাঁকা সেট না, আমাদের রেজাল্টটা আসবে কি, আমার ফাঁকা সেট রেজাল্ট আসবে, কিন্তু এটাকে ফাঁকা সেট বলা হয় না। একটু আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ধরেন রফিক স্যার, রফিক এবং আমাদের কি সালাম স্যার, এর মাঝে যদি আমি তুলনা করি, তাহলে এটি আস্তে আস্তে আমার কি বই, আস্তে আস্তে কি খাতা, আস্তে আস্তে কলম। ওকে, ইন্টারসেকশন আমাদের এখানে কি আসতেছে, ডাস্টার আসতেছে, এবং আমার আসতেছে কি পেন্সিল। ওকে, তাহলে এদের মাঝে কোনো কমন নেই। আর কমন না থাকলে তখন আমি একে ফাঁকা সেট দ্বারা প্রকাশ করি। যখন কমন না থাকে তখন আমরা একে কি করি, ফাঁকা সেট দ্বারা প্রকাশ করি। কিন্তু একে ফাঁকা সেট বলা হয় না, আমি আবারও বলছি সরি, যে একে ফাঁকা সেট দ্বারা প্রকাশ করা হয়, ফাঁকা সেট দ্বারা প্রকাশ করা হয়। কারণ যেহেতু দুটো কোনো কি নেই, নেই। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন বলেন, এই যে যখন এরকম চলে আসবে, উত্তর যখন আমার ফাঁকা সেট চলে আসবে, তখন একে আমরা বলবো কি, নিচ্ছেদ সেট। কি বলবো? আমাদের নিচ্ছেদ সেট বলবো। একে আমরা বলবো, আমি আবারও বলছি, একে আমরা বলবো নিচ্ছেদ সেট, অথবা এটাকে যদি ইংলিশ বলা হয় আপনি আরো ভালো বুঝবেন, যে ডিস জয়েন্ট সেট, সেটস, অর্থাৎ যেটাতে কোনো জয়েন্ট নেই। কি নেই? কোনো জয়েন্ট নেই। কথাটা ক্লিয়ার? একটু লক্ষ্য করেন, যেটাতে কোনো জয়েন্ট নেই, ডিস জয়েন্ট সেট, এটাকে আমরা বলবো কি, নিচ্ছেদ সেট। তাহলে নিচ্ছেদ সেটটা কি, যে আমরা ইন্টারসেকশন করতে গিয়ে যদি রেজাল্টটা ফাঁকা সেট আসে, রেজাল্টটা কি আসে, ফাঁকা সেট আসে, তখনই সেটাকে আমরা ডিস জয়েন্ট সেট বলবো, অর্থাৎ আমরা নিচ্ছেদ সেট বলবো। বলেন এবার এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে আমরা দ্রুত একটু কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে এবার তাহলে আমরা একটু আলোচনা এগিয়ে নেব। সেটি হচ্ছে আমাদের পাওয়ার সেট নিয়ে একটা কনসেপ্ট আছে, যে শক্তি সেট যেটাকে আমরা বলি, অথবা এখানে সহজ কথা যদি আমি বলি, যে ধরুন আমার এ সেট আছে 1 2 3,
এর পাওয়ার অফ এ সেট কত হবে, অর্থাৎ এর শক্তির সেটটা কত হবে, অথবা সহজ কথা বললে যে এ সেটকে ভেঙে কতগুলি সেটে মানে সেট লেখা যাবে। এখন আমরা যদি এই সেটটাকে ভাঙি, অর্থাৎ আমি সহজ কথাই যদি বলি এ এর উপসেট কয়টা হবে, কথাটা ক্লিয়ার? তাহলে এ এর উপসেট যদি আমরা লিখি তাহলে আমাদের যেমন যে সেটটা আছে এটা নিজে একটা সেট হতে পারে, অথবা দেখা যাচ্ছে আমাদের একটা স্বতন্ত্র মানে এর ভিতর দেখা যাচ্ছে 1 2 মিলে একটা সেট হতে পারে, ওকে। আবার 2 এবং 3 মিলে একটা সেট হতে পারে। এর উপসেট কি কি হতে পারে, অথবা 1 এবং 3 মিলে একটা সেট হতে পারে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখুন যে 1 2 3 4টা সেট আমরা পেয়ে গেলাম। আমি আবারও বলছি যে এ 1 2 3 কে দিয়ে যদি আমরা সেট তৈরি করি যে এখান থেকে কি কি সেট হতে পারে, ধরেন শুধুমাত্র 1 কে নিয়ে একটা সেট হতে পারে, শুধুমাত্র 2 কে নিয়ে একটা সেট হতে পারে, শুধুমাত্র অর্থাৎ এই উপসেটগুলি তৈরি হতে পারে, এবং আরেকটা ফাঁকা সেট তৈরি হতে পারে। খেয়াল করে দেখেন যে আমরা এই 3টা উপাদান নিয়ে যদি উপসেট তৈরি করি আমাদের কি কি উপসেট তৈরি হতে পারে, অর্থাৎ সরাসরি যা আছে এটি একটা হতে পারে, এই দুটো নিয়ে একটা হতে পারে, সরি এখানে এটা দেখিয়েছি সমস্যা নেই, 1 2 মিলে একটা হতে পারে, আবার 2 3 মিলে একটা হতে পারে, আবার কি হতে পারে 3 1 মিলে একটা হতে পারে, স্বতন্ত্র শুধু 1 দিয়ে একটা হতে পারে, 2 দিয়ে একটা হতে পারে, 3 দিয়ে একটা হতে পারে, আবার সব কটা বাদ দিয়ে শুধু একটা ফাঁকা সেট হতে পারে। যে কোনো সেটের একটা সেট সবসময় থাকবে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমাদের এখানে টোটাল রেজাল্টটা যদি আমরা যোগ করি তাহলে মোট কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ এই 8টা এ এর উপসেট হচ্ছে কয়টা, অর্থাৎ এই 3টা উপাদানের জন্য আমাদের হচ্ছে 8টা। একে পাওয়ার অফ এ কিভাবে প্রকাশ করবেন, পাওয়ার অফ এ প্রকাশ করার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এটা হচ্ছে সূত্র 2 টু দি পাওয়ার n। এখন আপনি 2 এর ভিত্তিক পাওয়ার কত আছে, n এর মান হচ্ছে আমার উপাদান সংখ্যা 3, উপাদান সংখ্যা কত 3, 3 যদি হয় তাহলে উত্তর হবে কত 8, অর্থাৎ তাহলে পাওয়ার অফ এ হচ্ছে আমার 8, যেটা আপনি সরাসরি বের করতে পারেন, কিন্তু আপনি বড় বড় অঙ্কে তো সরাসরি বের করার সুযোগ পাবেন না, এই কারণে এই সূত্রটা ইউজ করবেন 2 টু দি পাওয়ার n। এবার এই টাইপের বেশ অনেক অঙ্কই পরীক্ষায় আসতে দেখা যায়, আপনাদের এটি একটু মাথায় রাখতে হবে। যেমন আমাদের যদি একটা অঙ্ক বলি সেটা হচ্ছে ধরেন x কে যদি মৌলিক সংখ্যা ধরি এবং পাশের সেটে যদি সমান অথবা ছোট ধরি তাহলে পাওয়ার অফ এটা কত হবে। আমি আবার বলছি, ধরেন xটা এখানে x হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, কি সংখ্যা, আমাদের মৌলিক সংখ্যা, কথাটা ক্লিয়ার? এখন এখানে যদি আমার xটা পাশের সেটে ছোট অথবা সমান যদি হয় তাহলে এখানে আমার পাওয়ার অফ এ কত হবে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এক্ষেত্রে আমার পাওয়ার অফ এটা কত হবে, আপনারা দ্রুত কমেন্টে জানিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে যে এই প্রশ্নটা আমাদের কিন্তু 36তম বিসিএসে আসছিল কথাটা, এবং আমাদের 38তম বিসিএসে আরেকটা গুরুত্ব ফিবোনাক্কি সংখ্যা দিয়ে একটা প্রশ্ন আসছিল, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই দুটো প্রশ্ন সমাধান করে আজকের ক্লাসটি আমরা শেষ করব, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের পরবর্তীতে আবার নতুন করে কথা হবে। এখন লক্ষ্য করেন তাহলে এটার রেজাল্টটা কি হতে পারে। প্রথমত আপনার এখানে n এর মানটা বের করে নিতে হবে, কারণ আমাদের সূত্র হচ্ছে কি পাওয়ার অফ এর সূত্রটা হচ্ছে এটা সমান সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে n এর মান প্রথমত x এর শর্তটা দেওয়া হয়েছে কি এটি হচ্ছে মৌলিক সংখ্যা, রেঞ্জটা কি দেওয়া আছে, রেঞ্জটা হচ্ছে 5ও হতে পারে, তার চেয়ে ছোটও হতে পারে। তার চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি আছে, আমার 2 আছে, তারপরে কি আছে আমার 3 আছে, তারপর কি আছে 5 আছে, রাইট? তার মানে এখানে আর কি কি আছে 2 3 5, এর বাইরে কিন্তু আমার নেই। তার মানে হচ্ছে লক্ষ্য করে দেখুন যে এটার আমার n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে আমার 3, n এর মানটা কত 3।
n এর মান যদি 3 হয় তাহলে 2 এর পাওয়ার 3 হবে, তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে আমার 8। ক্লিয়ার? ওকে, এবার আমি ফিবোনাকি সংখ্যার দিয়ে যে অঙ্কটা আসছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে খুব চমৎকার একটা শর্ত বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে যে এক্স হচ্ছে একটা ফিবোনাকি সংখ্যা, এটা এক্সকে যদি বর্গ করা হয় তাহলে 64 চাইতে ছোট হয়। এক্স হচ্ছে, ধরেন এক্স এর কথাটা বলা হচ্ছে, এক্স হচ্ছে আমার কি আমার ফিবোনাকি সংখ্যা, যেটা এটা নিয়ে ফিবোনাকি বা ফিবোনাচ্ছি আপনারা জানেন, আমি এটি নিয়ে কিন্তু কথা বলেছি। কোথায় কথা বললাম? ধারাতে কথা বলেছি। ওকে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে এক্স স্কোয়ার যদি 64 এর চাইতে ছোট হয়, 64 এর চাইতে ছোট হয়, ছোট হলে সেক্ষেত্রে আমার পাওয়ার অফ এ সমান কত হবে? এই প্রশ্নটা যখন আসছিল, খুব জটিল একটা প্রশ্ন চলে, মানে ওই সময়কার জন্য এটা একদম ফার্স্ট টাইম এসেছিল যে এই টাইপের কোশ্চেন। তো দেখা যাচ্ছে যে প্রিলি প্রার্থীদের জন্য এটা মানে একটা কঠিন কনসেপ্ট চলে আসছিল, কারণ অনেকেই ফিবোনাচ্চি সংখ্যা বা ফিবোনাকি সংখ্যাটার সাথে পরিচিত ছিলেন না। আপনারা জানেন যে ফিবোনাচ্চি সংখ্যাটা হচ্ছে, ধরেন 1 আছে, 1 এর সাথে 1, একটু খেয়াল করেন আপনি, এটা সাধারণত আমরা 0 থেকে শুরু করি, যে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ যোগ করলে আমার তার পরবর্তী পদ হয়, তার মানে 0 যোগ 1, এটার উত্তর হচ্ছে 1। এখন এই পরেরটা যদি লিখতে চাই তাহলে 1 যোগ 1 কত হবে? 2 হবে। তারপরেরটা যদি লিখতে চাই তাহলে এই দুটো যোগ করতে হবে, যেটা হবে 3। এরপরে কত হবে? 5। এরপরে কত হবে? 8। এইভাবে আমি যদি যাই 13, এইভাবে আসতে থাকবে। আমার কথা হচ্ছে তাহলে এখানে ফিবোনাকি সংখ্যাটা এই শর্তে আমি কিভাবে বসাবো, এটাই ছিল মূলত কনসেপ্ট। ওকে, এটাই হচ্ছে মূলত কি একটা বেসিক কনসেপ্ট। এখন এই কনসেপ্টটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন যে আমাদের দেখতে হবে যে এখানে আমরা কি কি মান নেব, এখানে কি কি মান আমরা নিতে পারি। যে মানটা আমরা এক্স যদি ধরি, কারণ এখানে এক্স হচ্ছে ফিবোনাকি সংখ্যার কথা বলছে, যেমন আমি যদি 0কে বর্গ করি তাহলে 64 ছোট হবে, 1কে বর্গ করলে হবে, 2কেও বর্গ করলে হবে, 3কে বর্গ করলেও আমার 64 ছোট হবে, 5কে বর্গ করলেও হবে, 8কে বর্গ করলে আমার 64 হয়ে যাচ্ছে। এই 8 কিন্তু এই শর্তকে প্রমোট করে না, কারণ শর্তটার কনসেপ্ট হচ্ছে যে এই ফিবোনাকি সংখ্যাগুলোর মাঝখান থেকে যাকেই বর্গ করবেন সেটা হতে হবে 64 চাইতে কি ছোট হতে হবে, সরি হ্যাঁ 64 চাইতে কি হতে হবে? আমাদের ছোট হতে হবে। এখন 64 সাথে চাইতে ছোট হতে হবে, কিন্তু আমরা যদি 8কে নেই তাহলে 64 সমান হয়ে যাচ্ছে, তার মানে 8 হবে না, অর্থাৎ এদিকে আর নেওয়া যাবে না, আমাদের এই কটা মান গ্রহণযোগ্য হবে। এখন এই কটা মান যদি গ্রহণযোগ্য হয় তাহলে এখানে n সমান তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6, অর্থাৎ n সমান হচ্ছে আমার সরাসরি কত? এখানে 6 চলে আসতেছে। কথাটা ক্লিয়ার? এখন 6 যদি চলে আসে, এখানে আরেকটা বিষয় হচ্ছে একটা মানকে আমরা দুবার নেব না, কারণ একবার কিন্তু এখানে কি রয়েছে 1 দুটো, কিন্তু আমার তো মানে এখানে উপাদানগুলো সেম উপাদানকে আমি অ্যাভয়েড করব, তার মানে এটা যদি বাদ দেই তাহলে তখন আমার উপাদান চলে আসতেছে কত? 5টি। উপাদান কয়টা চলে আসতেছে? 5টি চলে আসতেছে, কারণ আমার উপাদান কি কি সেটা জানতে চাচ্ছি, উপাদান একাধিকবার আছে কিনা সেটা কিন্তু না। তার মানে কি 1 বাদ দিলাম তাহলে আমাদের উপাদান থাকলো কয়টা? 6টা থেকে হয়ে গেল 5টা। এখন 5টা যদি হয় আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্র ছিল যে এই জায়গাটায় 2n হতে হবে, তাহলে 2n হলে আমাদের কত হবে? ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমাদের 16 হচ্ছে 4 হলে, আর এই ক্ষেত্রে আমাদের কত উত্তর হচ্ছে? 32 উত্তর হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন বলেন এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? প্লিজ যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করে ফেলুন।
আপনারা কত নাম্বারটা বোঝেন নাই? কমেন্ট তো সবকটাই দেরিতে করেছেন। আপনাদের এত বড় করে লিখতে হবে না, যদি না বুঝেন তাহলে নো লিখবেন শুধু, তাহলে সবার আগে কমেন্টটা চলে আসবে। গুড। আমি আবারও বলছি, প্রথমত ফিবোনাকি সংখ্যাটা বুঝতে হবে। ওটা কি? ফিবোনাকি সংখ্যাটা হচ্ছে, ধরুন দুটি পদের যোগফল, পূর্ববর্তী পদ, পূর্বের দুটি পদের যোগফল হবে তার পরবর্তী পদ। যেমন 0 থেকে যদি শুরু করেন, তাহলে এই দুটি পদ, এখন এর পরের পদটা কত হবে? সেটা হচ্ছে পূর্ববর্তী দুটি পদের যোগফল। এখানে কত? এই দুটি পূর্ববর্তী পদ, তাহলে যোগফল কত হচ্ছে 1। তার মানে আমার এই জায়গায় হলো 1। এবার আমি যদি এই জায়গার পদটা আনতে চাই, তাহলে এই দুটো পদকে যোগ করতে হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে আমি এই পদটা পেলাম। এবার যদি তারপরের পদটাকে আনতে চাই, তাহলে আমাকে এই দুটো যোগ করতে হবে। তাহলে 1 2 যোগ করলে কত হবে? 3। তাহলে পরেরটা আসলো 3, রাইট? এবার আসেন, আমি তারপরের পদটা আনতে চাই, তাহলে এটা কিভাবে হবে? এই দুটো যোগ করে, তাহলে 2 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে একইভাবে 5, তাহলে এই দুটো যোগ করে আমি পাবো 8, একইভাবে এই দুটো যোগ করে 13, এই দুটোর যদি যোগ করি তাহলে আমার কথা হচ্ছে 21। এভাবে আমার আসতে থাকবে। কথাটা ক্লিয়ার? ওকে, আমি নুসরাত সুমি আপুর প্রশ্নটার জবাব দিচ্ছি, উনি সম্ভবত বুঝতে পারেননি, লক্ষ্য করেন। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন আমাদের তাহলে কি দাঁড়ালো এখানে। তাহলে আমরা বলেছি যে যদি এখানে যে উপাদানটাই নেব ওটাকে বর্গ করলে 64 এর চাইতে কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে সেখানে এই পর্যন্ত সংখ্যাগুলো নিলে বর্গ করলে এদের যাদেরকে বর্গ করবেন 64 এর চাইতে ছোট হবে। তাহলে এখানে উপাদান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কিন্তু যেটা রিপিটেড উপাদান এটা বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? বাদ যদি দেন তাহলে n এর মান কত হচ্ছে? আমার 5 হচ্ছে। 5 যদি হয় তাহলে টু দি পাওয়ার 5, তার মানে সরি হবে কত? 32। প্লিজ এবার একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে পূর্বের অঙ্কটা তো বলার বোঝার কিছুই না, যে x হচ্ছে আমার মৌলিক সংখ্যা। x হচ্ছে কি? আমার মৌলিক সংখ্যা, রাইট? যেখানে, এবং আমি বলছি কি x হবে মূলত কি এখানে 5-এর চাইতে ছোট অথবা সমান। এই 5-এর চাইতে ছোট অথবা সমান যদি হয় তাহলে এটার পাওয়ার অফ a কত হবে? এটি তো বলেছিলাম। আপনারা কি এটির কথা বলছেন কিনা? ওকে, তাহলে লক্ষ্য করে দেখেন এখানে এটার মানে কি? n এর মানটা আমাকে আগে বের করতে হবে। তাহলে এটার মানেটা কি বলেন তো? এটার মানে কি? এটার মানেটা হচ্ছে এরকম যে আমার 5 এর চাইতে ছোট হবে, এর চাইতে ছোট হবে, দেখেন, অথবা এর সমান হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি গ্রাফটা আর একটু ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে এর চাইতে যদি ছোট হয়, ধরেন এখানে আছে 4, এখানে 3, এখানে 2 1 0। এখন এর চাইতে ছোট হবে মানে কি? এটা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা 5-এর চাইতে ছোট কোনটা আছে? 3 আছে। মানে এটা দেওয়া যাবে না, মানে 3 আছে, 2 আছে। আবার বলছি যে x এর মানটা এই মৌলিক সংখ্যাটা 5-এর সমানও হতে পারে। তার মানে দেখেন তো
কয়টা আছে? 2 3 5। আপনি কিন্তু এটা সংখ্যা রেখায়, এর মানে এই না যে এটা অসীম পর্যন্ত যাবে, কারণ এখানে ধরনটা দেওয়া আছে শুধু মৌলিক সংখ্যা। তাহলে শুধু মৌলিক সংখ্যা হলে 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। তা 5 কেন নিলাম? কারণ 5-এর সমানও বলছে। আপনারা জানেন যে এরকম এবং এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের কি লেস দেন অর ইকুয়াল। তাহলে 5 হতে পারে, সমান হতে পারে, এই হিসেবে 5 মৌলিক সংখ্যা ধরা হয়েছে। আবার তার ছোট আছে আরো 2টা, তার মানে 3টা। তাহলে 3টা যদি হয় তাহলে আমাদের এখানে টু দি পাওয়ার n কি হবে? হ্যাঁ, যারা কমেন্ট করেছিলেন তারা এবারে একটু আমাকে জানান এবার বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এবার বুঝতে পেরেছেন কিনা। গুড। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটি এ পর্যন্তই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও সেটের অঙ্ক নিয়ে কথা বলবো। সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।